শুধু বাংলাদেশের নামটা শুধু পরিবর্তন না, আমরা মৌলিক 4টা জিনিস প্রস্তাব করেছি। ওখানে বাংলাদেশের নামটা একটু সংস্কার করেছি, ভালো, যে কল্যাণমূলক রাষ্ট্র হবে। আমরা চাই এটাকে যে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, কল্যাণ শব্দটা আমরা রাখতে চাই। এটা তো সবচেয়ে ভালো জিনিস একটা। এটা তো অকল্যাণে কিছু না। প্রজাতন্ত্র দেখছি না আমরা, গণতান্ত্রিক রাষ্ট্র দেখছি না, একদলীয় সরকার দেখছি না আমরা বাকশাল। কাজে এখন আমরা চাইতেছি বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, যাতে এই কল্যাণ শব্দটা সবসময় মাথার মধ্যে আমার, একটা কল্যাণ রাষ্ট্র। এই আহ ঐক্যমত্য কমিশনে কিন্তু প্রথমেই নাম প্রস্তাবের একটা অপশন রেখেছেন তারা। তারা কেউ বলছে নাগরিকতন্ত্র হবে, কেউ বলছে প্রজাতন্ত্র হবে। আপনার কি, আমরা কি চাই? সেখানে আমরা বলেছি যে নাগরিকতন্ত্র প্রজাতন্ত্র এদেশে অনেক বহুবার দেখেছে, 53 বছর দেখেছে। কাজে এখন আমরা বাকশালী সরকার, একদলীয় সরকারও মানুষ দেখেছে। আমরা চাই এটাকে যে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, অর্থাৎ এই কল্যাণ শব্দটা থাকলে পরে ক্ষমতাসীনরা এবং অন্যান্যদের, আমরা থেকে শুরু করে যারা ক্ষমতার ভাগিদার অংশীদার, তারা যাতে মানুষের দেশের অকল্যাণ করতে না পারে। এই জন্য কল্যাণ শব্দটা আমরা রাখতে চাই। এটা তো সবচেয়ে ভালো জিনিস একটা। এটা তো অকল্যাণে কিছু না। প্রজাতন্ত্র দেখছি না আমরা, গণতান্ত্রিক রাষ্ট্র দেখছি না, একদলীয় সরকার দেখছি না আমরা বাকশাল। কাজে এখন আমরা চাইতেছি বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র, যাতে এই কল্যাণ শব্দটা সবসময় মাথার মধ্যে আমার, একটা কল্যাণ রাষ্ট্র। আমি কখনো মন্ত্রী হইয়া, এমপি হইয়া আমি জনকল্যাণ বিরোধী কোনো কাজ করতে পারি, দেশ বিরোধী কোনো কাজ করতে পারি না। এই জন্য তো এটা তো মানুষে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। আমি দেখেন সোশ্যাল মিডিয়ায় যে কিভাবে এটার পক্ষে মানুষ সমর্থন দিয়েছে। এটা কোনো গতানুগতিক কথা না, এটা একটা সুচিন্তিত একটা আমাদের সাজেশন। আমরা বলেছি যে এইটা হবে বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। এটা তো এমন কিছু না, রিপাবলিক, প্রজাতন্ত্র, গণতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় এইটা অনেক বেটার আমরা মনে করি। এই জন্য আমরা প্রস্তাব দিয়েছি, এই জন্য যে এই কল্যাণ রাষ্ট্র দেখার সাথে সাথে মানুষের মধ্যে যাতে কোনো অকল্যাণ না হয়। আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার নামে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের কল্যাণ অকল্যাণ বেশি করেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি একটা, ছাত্ররা যে একটা গজব থেকে জাতিকে মুক্ত করেছে। হাসিনা তো একটা গজবের নাম, হাসিনা তো একটা আজাবের নাম, হাসিনা তো একটা ধ্বংসের নাম। এই ধ্বংস, আজাব, গজব থেকে ছাত্ররা যে একটা অভ্যুত্থান ঘটিয়েছে, আর সেই অভ্যুত্থানের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি তো এটা ইন্টারেস্ট ছিলেন না, উনি তো এটা আগেও, আগে পরে কিছু জানতেন না। উনি উনি ছিলেন তখন হাসপাতালে, ফ্রান্সের হাসপাতালে। সেখানে তার সাথে যোগাযোগ করার পরে উনি অনেক ট্রান্সপোর্টেশন দিয়েছে। তারপরে উনি দেশে এসেছেন, তারপরে উনি এই দায়িত্ব নিয়েছেন। ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি, আমরা তার যোগ্যতা, তার মেধা, তার কর্মক্ষমতা, তার দূরদর্শিতা আমরা জানি, যে সেই লোকটা শুধু ক্ষমতার শেয়ারের জন্য উনি এখানে আসে নাই। আর গণপ্রস্থানের তো অন্যতম একটা স্লোগান ছিল, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। জনতার কল্যাণ বেশি হয়েছে না ক্ষমতাহীনদের কল্যাণ বেশি হয়েছে? এটা 53 বছর আমরা কি দেখি? আমরা দেখি স্বাধীনতার পরে যে প্রথম যারা সরকার গঠন করছিল, শেখ মুজিবুর রহমান সাহেব, উনি পরিষ্কার বলেছেন যে সবাই পায় সোনার আমি এই চোরের খনি, এই চোরের খনি দিয়া। এবং 73 সালের যে ভোট কারচুপি, ভোট চুরির মাধ্যমে কিন্তু আমাদের রাজনীতি আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। আজকের এই গজব থেকে রক্ষা করে এখন রাজনৈতিক অঙ্গনে কতগুলো আবর্জনা জন্মেছে। এই 53 বছরের মধ্যে কতগুলো আবর্জনা জন্মেছে রাজনৈতিক অঙ্গনে। তার মধ্যে 1 নম্বর আবর্জনা হলো দুর্নীতি। যে সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সরকারই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। এটা এদেশের ইতিহাস, এদেশের রেকর্ড, দেশি বিদেশের গোয়েন্দার রিপোর্ট, যে তারাই সবচেয়ে বেশি দুর্নীতি করছে। 2 নম্বর যেটা হলো সন্ত্রাস। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতাকে টিকে রাখার জন্যই, তারাই এই দুর্নীতিকে টিকে রাখার জন্যই তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। 3 নম্বর হলো অনুৎপাদন। যে সরকার যখন ক্ষমতায় গিয়েছে, তখন মিল ফ্যাক্টরি গুলা পানির দামে বিক্রি করে লক্ষ লক্ষ মানুষ সেখানে বেকার হয়েছে। আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন 1 কোটি না 1.5 কোটি লোক কর্মসংস্থান করবেন। আমি বলতে চাই, এই যে আদমজি জুট মিল ছিল বাংলাদেশের একটা বড় গৌরব, যে বিশ্বের একটা সুনাম ছিল যে সবচেয়ে বড় জুট মিল কোনটা, আমরা বলতাম আদমজি জুট মিল। সেই আদমজি জুট মিলটা বন্ধ হলো কেন? সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হলো কেন? তো তাই না, সমস্ত আপনার জুট মিলগুলি কোন অর্ধেক উৎপাদন, 25% উৎপাদন কোনগুলো বন্ধ হয়ে গেছে। কেন হইলো? 2টা কারণে হইলো। 1 নম্বর হলো ওখানে ওই স্থানীয় যে রাজনৈতিক নেতা ছিল, ক্ষমতাসীন এমপি মন্ত্রী, এবং ওই দুর্নীতিবাজ কতগুলি শ্রমিক নেতার মাধ্যমে এই দুই দল একত্র হইয়া এই মিলগুলোকে লুটপাট করেছে। আদমজি বন্ধ হওয়ার তো কোনো অবস্থা নাই। আদমজি মিলকে রক্ষা করতে পারে না। হাজার হাজার মানুষের কান্না আমি তখন দেখেছি, জুট মিলে আমি গেছি, যে সেখানে 20, 25, 30 বছর চাকরি করার পরে হঠাৎ করে তাদেরকে চাকরি হয়ে গেল। কাজে এই জন্যে অনেক দলের কিন্তু ক্ষমতাসীন যাওয়ার আগে, ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর একটা নির্বাচনী ইস্তেহার দেয়। এটা কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এটা ফাঁকা বুলিতে পরিণত।
এই আমরা দেখেছি, আমরা এই জন্য ওই আমরা সংবিধান কমিশনে একটা প্রস্তাব রেখেছি যে 3 মাস পর পর যারা ক্ষমতায় থাকবে তাদের নির্বাচনী ইশতেহার পর্যালোচনা করে দেখতে হবে যে যে ঘোষণা তারা দিয়েছিল নির্বাচনী ইশতেহারে তার কত পার্সেন্ট বাস্তবায়ন করলো। যদি 6 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে সময় ওইভাবে বাস্তব যদি তারা এইটার মানে বাস্তবায়ন করতে না পারে ইশতেহার, তখন তাকে একটা ওয়ার্নিং করে দেওয়া যে আপনারা ইশতেহারের সাথে আপনারা সমন্বয় করছেন না, ইশতেহারের সাথে আপনারা সম্পূর্ণ কোনো কাজকর্ম করতে পারতেছেন না, কাজে আপনাদের ওয়ার্নিং দেওয়া হলো, আপনারা ইশতেহার যা করেছেন তা আপনারা বাস্তবায়ন করেন, তা না হইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই সরকার ব্যর্থ করলে প্রমাণিত করা। কাজে আমরা দেখেছি স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল এই ক্ষমতার আগে এত সুন্দর সুন্দর তারা কতগুলা ইশতেহার দেয়, ফাঁকা বলি জনগণ মোহিত হইয়া তাদেরকে ভোট দেয়, ভোট দেওয়ার পরে তারা যে কাজগুলা করে, 1 নম্বরে দুর্নীতি, সন্ত্রাস, অনুৎপাদন। আর যে দেশে অনুৎপাদন বেড়ে যায় সেইখানে কিন্তু বেকারত্ব বেড়ে যায়। আজকে আপনি জানেন 1 কোটির উপরে, প্রায় 1.25 কোটির উপরে শিক্ষিত যুবক বেকার বাংলাদেশে। এটা কেন? কোনো কর্মসংস্থান নাই। আজকে আমার মেধাগুলো বিদেশে চলে যাচ্ছে, আজকে সাগরে ডুব দিয়ে মরতেছে, আজকে লিবিয়া যাওয়ার জন্য সাগরে মহাসাগরে ডুব দিয়ে মরতেছে মানুষগুলা, আজকে সেখানে মানবতার জীবন যাপন করতেছে। 1 কোটির উপর কেন থাকবে এই 53 বছরের মধ্যে তারা ক্ষমতা দিয়ে এই বেকার সমস্যার শিক্ষিত লোকদের চাকরি সংস্থান করতে পারলো না, মেধার বিকাশ এই দেশে করতে পারলো না, যেটা ডক্টর ইউনূস সাহেব করেছেন। কিছু মেধাওয়ালা লোকদেরকে উনি আরো, আমি আশা করি আরো উনি বিদেশি যে আমাদের মেধা পাচার হয়ে গেছে সেই মেধাদেরকে বাংলাদেশে এনে তার মেধা বাংলাদেশ উন্নয়নে, জনগণের কল্যাণে উনি ব্যয় করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এরপরে যেটা হলো, ক্ষমতায় যারা ছিল তার জাতীয় চরিত্রকে ধ্বংস করেছে। আজকের মন্ত্রী এমপি থেকে শুরু করে এই দেশে আমাদের দলের অমিত সাহেব একটা কথা, মরহুম অমিত সাহেব বলেছেন যে এমন একটা দেশে জন্মেছি, দুঃখের সাথে বলতে হয় এদেশে এমন একটা দেশ যে দেশে যত বড় নেতা তত বড় চোর। আজকে আমরা চিন্তা করেন, রাইট অর রং, এরশাদ সাহেব জেলে গেল কেন? দুর্নীতির কারণ। ম্যাডাম খালেদা জিয়া উনি বলছে মিথ্যা, তার এটা হলো কেন? দুর্নীতি। আজকে হাসিনার বড় অপরাধ কি? দুর্নীতি। তাই দুর্নীতি সেরা তো ক্ষমতাই হলো দুর্নীতির শ্রেষ্ঠত্ব অর্জন করায়, দুর্নীতির একেবারে আকাশচুম্বী বানায় এই ক্ষমতা। এরপরে যেটা হলো আপনার মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘন। আপনি কি 15ই ফেব্রুয়ারি 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা কি আমরা ভুলে গেছি? এককভাবে একতরফা একটা নির্বাচন হয় নাই? আমরা দেখি নাই ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে কি করে? এবং সেইটা কিন্তু সেই 3 মাসের যে নির্বাচনটা হয়েছিল, হ্যাঁ, সেটাতে কিন্তু একটা বেগম মানে বিএনপির একটা কিন্তু অধ্যায়, ওই 3 মাসের নির্বাচনটাও কিন্তু একটান তাদের জন্য, এইটা তারা করে নাই। এগুলো রাজনৈতিক আবর্জন। এরপরে যেটা হলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গণতন্ত্র মানে স্বৈরতন্ত্র, জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে জনগণের উপরে খড়গহস্ত করে, এইটা আমরা দেখেছি 53 বছরের মধ্যে। এরপরে যেটা আছে সরকারের নামে সর্বত্র দলীয়করণ, সব জায়গায় দলীয়করণ। আজকে দেখা গেছে আওয়ামী লীগ চলে গেছে, গজব থেকে এই দেশের মানুষ কিছুটা নাজাত পেয়েছে, কিন্তু এখনো তো টাকা পয়সা কিন্তু সেই আওয়ামী লীগের সেইগুলা কিন্তু এখনো হচ্ছে ক্ষমতায়, এখন কিন্তু তারা বিভিন্ন সেক্টরে তারা রয়ে গেছে। কাজে এরপরে হলো মিথ্যা মামলা হামলা দিয়া জনগণের জীবনকে দুর্বিষহ করা। এটা হলো সবাই করেছে। মিথ্যা মামলা হামলা শুধু এক আমল হয়েছে, সব জায়গায় করেছে, সবাই সর্বত্র করেছে, কম বেশি করেছে। এরশাদ সাহেবের আমলে তো মিথ্যা মামলা হয়েছে, তদন্ত হয়ে দেখা গেছে তার মামলায়, এবং যখন যে দল ক্ষমতায় পতন ঘটে পরবর্তী ক্ষমতা আসে তার রাজনৈতিক মামলা হিসেবে ওগুলো সব খালাস করে দেয়। এই যে একটা প্রতারণা, খালেদা জিয়ার নামে মামলা, ওটা মিথ্যা মামলা ছিল। তাহলে একটা সরকার প্রধানের বিরুদ্ধে, সাবেক সরকার প্রধানের মধ্যে আরেকটা সরকার প্রধান মিথ্যা মামলা করবে, এই রাজনীতি এদেশের মানুষ আর চায় না। দূষিত, বিষাক্ত, পচা, গান্ধা, এই আবর্জনাপূর্ণ রাজনীতি আর চায় না। এরপরে যে আরেকটা যে সবচেয়ে বড় জিনিস, সেটা হলো ক্ষমতাসীন যারা ছিল তাদের ভাগ্যের চরম উন্নয়ন, আকাশচুম্বী উন্নয়ন। এইটা কিন্তু সব ক্ষমতা, আপনি ই করেন, আপনি ডাটা কালেকশন করেন, তৃণমূল পর্যায়ে থেকে আনেন, যে দল যখন ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মী মন্ত্রী এমপিরা সবচেয়ে ভাগ্যের পরিবর্তন তারা ঘটিয়েছে। সর্বশেষ যেটা আমি বলতে চাই, যে ক্ষমতায় থাকাকালীন সময় যখন জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নেয় তখন তারা বিদেশি নির্ভর হয়ে পড়ে। আজকে আমরা দেখছি না, লজ্জায় মাথা নত হয়ে যায় আমাদের। আমরা দেখেছি কি, ভারত একটা দল ভারতকে তুষ্ট রেখে, ভারতকে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর একটা দল আমেরিকার উপর নির্ভর করে ক্ষমতায় যেতে চেয়েছিল। এই যে আধিপত্যবাদী, এই যে সম্প্রসারণবাদী, এই যে উপনিবেশবাদী, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবিয়ে তোলে। কাজে আমরা শুধু ফেসিবাদের পতন ঘটিয়েছি এটাই বললে হবে না, ফেসিবাদকে চিরতরে নির্মূল করার জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে। সাগর ভাই, আরেকটা কথা বলে আমি করছি, আরেকটি কথা, যেটা হলো যে
শেষ করতে হবে। জি, এই নির্বাচনী ইশতেহার আমরা সংস্কার কমিশন দিয়েছি, এইটা তো তার সামনে কোনো ফাঁকা বুলিতে পরিণত হয়। ইশতেহার নিয়ে আমরা আপনি কথা আরেকটা বলবো, কথা সামনে বলেছেন, ইশতেহারে অনেক আমরা সময় আছে। বাংলাদেশের নাম জি শুধু বাংলাদেশের নামটা শুধু পরিবর্তন না, আমরা মৌলিক 4টা জিনিস প্রস্তাব করেছি। ওখানে বাংলাদেশের নামটাকে সংস্কার করেছি ভালো, যে কল্যাণমূলক রাষ্ট্র হবে, যাতে অকল্যাণের চিন্তা মাথায় না আসে। এই জন্য এটা খারাপ কিছু না। প্রজাতন্ত্র গণতন্ত্র বহুটা দেখেছি, ওটার কিছু আসে না। এটা অনেকটা ভুয়া নামে পরিচিত হয়েছে। এটা কোনো বাস্তবতা আমরা দেখি নাই, পর্যায়ের কোনো অধিকার আমরা দেখি নাই। হ্যাঁ, গণতান্ত্রিক কোনো অধিকার আমরা পাই নাই। কাজে জি এইটা আমরা নতুন ভাবে, অন্তত আমি যাতে এই দেশের অকল্যাণ করতে না পারি, এই প্রেরণা থেকে, এই চেতনা থেকেই কিন্তু আমরা এই কল্যাণ নামটা রেখেছি। জি জি এরপরে স্পষ্ট। আরেকটা হলো 4টা মৌলিক জিনিস আমরা সেখানে সরকারের কাছে বলেছি। 4টা মৌলিক জিনিস পরিবর্তন না হলে, আজকে দেখেন ইউনূস সাহেব এত বড় আমরা একজন বিস্তারিত আইকনিক না লিডার, যাই, কিন্তু আপনার তার আমলে জি এক মিনিট, আমরা আইকনিক লিডার, শর্টকাট। কিন্তু উনি কি দর্শন বন্ধ করতে পেরেছে? 8 বছরের মেয়েদের দর্শন বন্ধ করতে পেরেছে? 4 বছরের মেয়েদের দর্শন বন্ধ করতে পেরেছে? উনিকে এই যে সাদাবাজি প্রত্যেকটা গ্রামে গঞ্জে, বাইতুল মোকাররমের আশেপাশে হকাররা পর্যন্ত বলছে আগে দিতাম 500 টাকা, এখন দিই 1000 টাকা ডেইলি। কাজে এই যে বন্ধ হয় নাই, কেন হয় নাই? এই ব্যাপারে আমরা 4টা প্রস্তাবনা দিয়েছি। 1 নম্বর হলো, সরকারি কমিশনের মধ্যে আছে, এই যে সংস্কারের মধ্যে আছে শুদ্ধাচার, মানে আত্মশুদ্ধি। আমরা বলছি এটা জাতীয়ভাবে জাতির আত্মশুদ্ধি হওয়া দরকার, শুধু মন্তব্যের না, জনগণেরও। আজকে জনগণ খাবার মধ্যে ভেজাল মিশায়, ফরমালিন মিশায়, বিষ মিশায়, মশলার মধ্যে বিষ। এটা জনগণও কিন্তু আত্মশুদ্ধি হওয়া উচিত। আমি একজন আর বাকি তিনটা একজন আত্মশুদ্ধি। 3য় নম্বর যেটা হলো, আমরা যেটা বলেছি যে জবাবদিহিতা, 4টা ক্ষেত্রে জবাবদিহি, শুধু জনগণের কাছে জবাবদিহি না, 4টা ক্ষেত্রে জবাবদিহিতা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি, 2 নম্বর নিজের বিবেকের কাছে জবাবদিহি, 3 নম্বর হলো জনগণের কাছে জবাবদিহি, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি। এই জবাবদিহিতার উপরে আমরা একটা স্পেশাল আমরা একটা বিষয় করেছি। 3 নম্বর যেটা হলো যে আজকের এই যে 53 বছর যে আইন কানুন বিচার আদালত, এটা তো ব্যর্থ পর্যায়ে হয়েছে। একজন প্রধান বিচারপতি, সে ঘুষ খায়, তার বিরুদ্ধে ঘুষের মামলা। আজকে প্রধান বিচারপতি সরকারের দালালি করেছে। আজকের প্রধান বিচারপতি আজকে যে খায়রুল হক, এই সমস্ত গন্ডগোলের মূল খায়রুল হক, উনি যদি এইভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এইভাবে একটা অস্পষ্ট মন্তব্য, অস্পষ্ট পদক্ষেপ না, তাহলে এই দেশটা এরকম হয় না। এরপরে যেটা হলো, আমরা বলেছি যে এই দেশটাকে সুন্দর একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র করতে হলে এই 53 বছরের যে ব্রিটিশ প্রবর্তিত আইন, এই আইনগুলো ব্যর্থ হয়েছে। এরা সন্ত্রাস বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, টাকা পয়সা বন্ধ করতে পারে নাই, মিথ্যা মামলা হামলা বন্ধ করতে পারে নাই। এইটা বন্ধ করার জন্য লাগবে শরিয়া আইন। শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহর আইন একটা সার্বজনীন আইন, আল্লাহর আইন একটা পূর্ণাঙ্গ আইন, আল্লাহর আইন একটা মানব কল্যাণ আইন, আল্লাহর আইন দুষ্টের দমন, খ্রিস্টের পালনের আইন। কাজে আমরা চাই এই 3 নম্বর এই পয়েন্ট হলো আমাদের সর্বক্ষেত্রে দেশটাকে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা শরিয়া আইন চাই। এরপরে 4 নম্বর যেটা হলো, এই যে বিপ্লব করেছেন, একটা স্বৈরাচারের পতন করেছেন, আর কোন স্বৈরাচারের এদেশে আগমন না ঘটুক, চিরতরে স্বৈরাচারী ব্যবস্থা পতন হয়ে যাক। এই জন্য আমরা সকল ক্ষেত্রে পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতির মাধ্যমে আমরা একটা জাতীয় সরকার গঠন চাই। পিআর এর পদ্ধতির মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক, একটা গ্রহণযোগ্য একটা সংসদ দেখতে চাই, যেখানে মেধার বিকাশ ঘটবে, হ্যাঁ, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, যেখানে হানাহানি আর মারামারি থাকবে না, একটা ভোটও সেখানে আপনার বিফলে যাবে না। এই জন্য আমরা বলছি এই বিপ্লব রক্ষা করার জন্য আমাদের কি দরকার? পিআর পদ্ধতি নির্বাচন দরকার। আজকে সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে কিন্তু পিআর পদ্ধতি আছে। আজকে কেউ চায় না পিআর পদ্ধতি। বলেছেন তার মানে পিআর পদ্ধতিটা আপনার। আরেকটা কথা বলেছেন, বিএনপি অনেক ভাইরা বলেছেন বিএনপি একটা বড় দল। এই কে বড় কেউ ছোট, এটা কিন্তু স্থায়িত্ব হয় না। এই দেশে সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ, আজকের মুসলিম লীগ অস্তিত্ব নাই। এরপরে দ্বিতীয় বৃহত্তম দল, এরপরে ছিল বৃহত্তম দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ 2 বার পতন হয়েছে, 75 সালে পতন হয়েছে, 24 পতন হয়েছে, আজ বিরোধী দল নাই। এরপরে সবচেয়ে বড় দল ছিল আপনার জাতীয় পার্টি, এরশাদের আমলে, আজকে তার বিলুপ্তির পথে। কাজী দল বড় ছোট, কে কখন কি করেছেন, বর্তমানে সে তার কি অবস্থা, তার নেতাকর্মীদের কি অবস্থা, আজকে তো লজ্জায় মাথা নত হয়ে যায় রাজনৈতিক পরিচয় দিতে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এখন আমাকে শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে। না 1 মিনিট না, 10 সেকেন্ড শেষ করতে হবে। 10 সেকেন্ড শেষ, প্রায় আপনি 15 মিনিট বলেছেন। প্লিজ 10 সেকেন্ড শেষ করতে হবে। বলছি যে অনেক দল আছে যে দুর্নীতিবাজরা নেতা পাওয়া যায়, অনেক কর্মী আছে আবার বেড়ে যাচ্ছে, কথা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ কর্মী। এইটা বন্ধ করার জন্য ধন্যবাদ। সংস্কারের ব্যাপারে ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকাল দেখা হবে 9টা।